ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জে মার্ক শেরে শার্লেট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে দেখা করে কতগুলো কথা বলেছেন। তার এই কথাগুলোকে আমরা কিভাবে নেব? তিনি কি নতুন বিএনপি সরকারের উপর তার সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটা চাপ তৈরির চেষ্টা করেছেন, নাকি প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন? এই বিষয়গুলো আলোচনায় যাবার আগে চলুন আমরা একটু পর্যালোচনা করে দেখি যে ফরাসি রাষ্ট্রদূত কি বলেছেন। তার আগে একটু জানিয়ে রাখি দর্শক যে ফরাসি রাষ্ট্রদূত জা মার্ক শেরে শার্লেট তিনি ঢাকায় এসেছেন গত 2025 সালের সেপ্টেম্বরের শেষ দিকে। অর্থাৎ 2024 সালে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তনটি হয়েছে, সেই সময় যে ফরাসি রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছিলেন তাকে সরিয়ে নিয়ে ফ্রান্স নতুন রাষ্ট্রদূতের নিয়োগ দিয়েছে এবং এই নতুন রাষ্ট্রদূত নতুন সরকারের সঙ্গে বৈঠক করতে গিয়ে স্পষ্টতই এমন কতগুলো কথা বলেছেন যেগুলোকে আমরা চাপ হিসাবেও নিতে পারি, হুমকি হিসাবেও নিতে পারি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আসলে, এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশে ইউরোপীয় এবং ফরাসি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক ক্ষেত্রে সমান সুযোগ প্রয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, এবং সমান সুযোগ না পেলে ওই সব প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ ব্যবসা নিয়ে আসবে না। দর্শক খেয়াল করবেন, তার বক্তব্য একেবারে পরিষ্কার। তিনি চাইছেন যে বাংলাদেশে ইউরোপীয় এবং তার দেশ ফ্রান্সের ব্যবসায়ীদের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। তার মানে হচ্ছে যে তারা মনে করছে যে বাংলাদেশে ইউরোপীয় ব্যবসায়ীরা কিংবা ফরাসি ব্যবসায়ীরা সামহাও কোনোভাবে সমান সুযোগ পাচ্ছে না, কিংবা অন্য পক্ষ বা তাদের প্রতিদ্বন্দ্বীরা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে বা পার্সিয়ালিটি হচ্ছে। তিনি আরও একটু ব্যাখ্যা করে বলছেন তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেই না, কারণ তারা বেসরকারি প্রতিষ্ঠান, মানে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানদের হয়ে তিনি কথা বলছেন। তিনি আবার এটিও বলছেন যে তাদের হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই না, কারণ তারা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি যদি প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে চান, ইউরোপীয় ব্যবসা যদি চান, বিনিয়োগ যদি চান, তাহলে তারা আসবে এবং তাদের সঙ্গে যদি ভালো আচরণ করা হয়। অর্থাৎ প্রথমত লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, আবার বলছেন যে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আবার তিনি বলছেন যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য, ফরাসি ব্যবসায়ীদের জন্য তার নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে তারা চায় ইউরোপীয় ইউনিয়ন এবং ফরাসি যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে বাংলাদেশ লেভেল প্লেয়িং ফিল্ড বা লেভেল প্লেয়িং ফিল্ড একটা নিশ্চিত করবে সরকার, ভালো আচরণ করবে। এখন সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে যে এই প্রসঙ্গটি কেন আসলো, কেন ফরাসি রাষ্ট্রদূতকে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করে দাবি জানাতে হচ্ছে যে তোমার কাছে আমরা একটা আমার ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ চাই, লেভেল প্লেয়িং ফিল্ড চাই। এই বিষয়টি বোঝার জন্য দর্শক একটু আমাদেরকে পেছনের দিকে তাকাতে হবে। আমরা যদি 2024-এর যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন এবং নির্বাচনের পর বিএনপির দায়িত্ব গ্রহণ, এই পুরো সময়টায় আমরা যদি আন্তর্জাতিক বলয়ের দিকে তাকাই, তাহলে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে। যদিও জুলাই আন্দোলনের সময় ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ সরাসরিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের প্রতি তাদের নানাভাবে সমর্থনের প্রকাশ ঘটিয়েছে, নানাভাবে এমন বক্তব্য বিবৃতি তারা দিয়েছে যেটি সেই সময়কার আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, কোণঠাসায় ফেলেছে, এবং সাধারণ মানুষের মনে এমন একটা অবস্থা ভাবনা তৈরি হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নগুলো বা ইউরোপীয় ইউনিয়ন এবং সেইখানকার দেশগুলো বা সরকারগুলো তারা আওয়ামী লীগ সরকারের উপর আর বেশি ভরসা রাখছে না বা আস্থা রাখছে না, যেটি আন্দোলনকে চাঙ্গা হতে, বেগবান হতে সহায়তা করেছে। এখন সেই দেশগুলো এখন এসে বলছে তোমার দেশে
আমি লেভেল প্লেয়িং ফিল্ড চাই। অন্তর্বর্তী সরকারের সময়টার দিকে, ডক্টর ইউনূসের সময়ের সরকারের দিকে যদি আমরা তাকাই, সেই সরকার আমেরিকার সঙ্গে দহরম করেছে। তারা অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়েছিল, তারা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিল। ফলে চীন, পাকিস্তান, তারা চীন থেকে, পাকিস্তান থেকে এবং সর্বশেষ এসে আমেরিকার সঙ্গে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশের সব কিছু তারা তড়িঘড়ি করে ইলেকশনের 3 দিন আগে একটি চুক্তি, এবং সেই চুক্তি কি হয়েছে আমরা জানি না, আমেরিকার সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করে গেছে যেটি নিয়ে এখন সকল মহলে সমালোচনা হচ্ছে। সবাই বলছে যে অন্তর্বর্তী সরকার আসলে আমেরিকার হাতে দেশকে তুলে দিয়ে গেছে। এখন সেই সময় থেকেই কিন্তু আমাদের মনে হচ্ছিল, আমরা বিভিন্ন আলোচনায় এগুলো নিয়ে কথা বলতাম, যে গভর্নমেন্ট যেইভাবে ইউএসের সঙ্গে এনগেজমেন্টটা বাড়াচ্ছে এবং অন্যদেরকে যেভাবে এক ধরনের উপেক্ষা করে যাচ্ছে, সেটি হয়তো ডিপ্লোম্যাটিক ফিল্ডে, ডিপ্লোম্যাটিক অ্যারিনাতে এক ধরনের একটা রিপারকেশন হওয়ার সম্ভাবনা আছে। বা অন্যান্য পার্টনার দেশগুলো, অন্যান্য বন্ধু দেশগুলো হয়তো বা তারা নিজেদেরকে লেফট ওভার মনে করতে পারে এবং তার একটা রিপারকেশন হবে। এবং সেই রিপারকেশনটা এখন আমরা দেখতে পাচ্ছি, ফরাসি রাষ্ট্রদূত প্রকাশ্যে ঢাকায় সাংবাদিকদের কাছে সেটি তাদের যে অসন্তোষ এবং অন্যান্য ইউরোপীয় বন্ধুদের যে অসন্তোষ, সেটিও তারা প্রকাশ করলেন। এবং তার পিছনে বসে আরও একটি বিষয় কাজ করেছে, সেটিও তিনি এখানে স্পষ্টই উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এয়ারবাস কেনা নিয়ে বাংলাদেশের উপর তাদের একটা অস্বস্তি আছে, একটা অশান্তি আছে। আমরা জানি যে ফ্রান্স থেকে 10টা উড়োজাহাজ, এয়ারবাস কোম্পানির 10টা উড়োজাহাজ কেনার মোটামুটি চুক্তি একরকম ফাইনাল হয়ে গিয়েছিল। এবং যখন এই ধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এক ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় বা নীতিগতভাবে একটা সমঝোতায় পৌঁছে, তখন ওই দেশগুলো এই দেশে তাদের ইনিশিয়াল নানা রকম অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে মোটামুটি একটা বড় ধরনের বিনিয়োগ তারা করে ফেলে। এবং আমি যতটুকু জানি যে এয়ারবাস কোম্পানি অনেকগুলো বিনিয়োগে তারা অনেক ক্ষেত্রে করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকার এসে, ডক্টর ইউনূসের সরকার এসে যখন সেই জায়গা থেকে তারা সরে গিয়ে তারা সিদ্ধান্ত নিল যে না, এয়ারবাস নয়, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে তারা 14টি উড়োজাহাজ কিনবে এবং সেটি কেনা নিয়ে তড়িঘড়ি করতে শুরু করলো। সঙ্গত কারণে সেটি এয়ারবাস কোম্পানির জন্য একটা একটা মানে ভূমিকম্পের মতো একটা বিষয় ছিল, কারণ তাদের ব্যবসায় একটা বড় ধরনের একটা ধাক্কা তারা খেয়েছে। এবং কেবলমাত্র যে এয়ারবাস কোম্পানি ধাক্কা খেয়েছে তাই নয়, সেই ধাক্কাটা আসলে ফরাসি গভর্নমেন্ট, ইউরোপীয় অন্যান্য দেশ, কারণ এয়ারবাস কোম্পানির ইনভলভমেন্টটা কেবলমাত্র ফরাসিতেই নয়, ফ্রান্সেই নয়, ইউনাইটেড যুক্তরাজ্য, ইটালি, আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড বা প্রোডাকশন কর্মকাণ্ড। ফলে এয়ারবাস কোম্পানি যখন এখান থেকে কোনো ধরনের একটা ধাক্কা খায়, ঝামেলা খায়, ফলে একই সঙ্গে আসলে 4টি দেশের গায়ে গিয়ে সেই ধাক্কাটা লাগে। সঙ্গত কারণেই সেটি নিয়ে তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং সেটি তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে, বিগত সরকারের সঙ্গে, মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা দেন দরবার করার চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি কাজে আসেনি। এবং ফ্রান্স তার সেই সময়কার রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়ে নতুন রাষ্ট্রদূতকে পাঠিয়েছে। এবং এই রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন, আমি রাজধানীর কিছু বার্তা, মানে আমার যে সরকার, ফ্রান্স গভর্নমেন্টের কিছু মেসেজ, কিছু বার্তা আমি এখানে পৌঁছে দিয়েছে, মানে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছে। এবং সেই বার্তাটা কি, যে তাদের অসন্তোষের কথা। এখন ডিপ্লোম্যাটরা তো সরাসরি অসন্তোষের কথা বলে না, তারা ঘুরিয়ে যে কথাটি বলে সেটি আমরা ওইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে তাদের মধ্যে এই অসন্তোষটা আছে এয়ারবাসটাকে নিয়ে। এবং যেই কারণে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তিনি আরও কিছু ক্ষেত্রে কি ইমপ্লিকেশন হতে পারে সেই সব বিষয়গুলোতেও তিনি উল্লেখ করেছেন। যেমন তিনি বলছেন যে তার দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগ তারা আসবে না যদি না এখানে তারা ভালো আচরণ পায়, লেভেল প্লেইং ফিল্ড পায়। আবার মনে করিয়ে দিচ্ছেন জাতিসংঘের ইউএন যে মিশনগুলো আছে, যেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সেখানে কাজ করেন, ইউএনের নানা মিশনে ফরাসি গভর্নমেন্টের, ইউরোপীয় গভর্নমেন্টের তাদের সেখানে স্টেক আছে, তাদের সেখানে ভূমিকা আছে। সেটিও কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে সেটাও একটা প্রচ্ছন্ন, আমি সরাসরি বলবো না, কিন্তু একটা প্রচ্ছন্ন একটা হুমকি। এয়ারবাসের প্রসঙ্গটিও কিন্তু সেখানে এসেছে, কারণ ঢাকার সাংবাদিকরাই প্রশ্ন করেছিলেন যে তোমাদের সঙ্গে যে এয়ারবাসের যে আলাপ আলোচনাটা হয়েছিল, এবং তার আগে অবশ্য তিনি নিজেই বলেছেন যে
এয়ারবাস হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করবেন, তিনি নিজে থেকে জানাচ্ছেন যে এয়ারবাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এয়ারবাস এমন একটা প্রতিষ্ঠান যাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তিনি সরকারের প্রতিনিধি, তিনি বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন যে তাদের কাছে এয়ারবাসটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে তারা মনে করে যে এটাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এবং এই পর্যায়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে এই এয়ারবাসের কেনাকাটাটা যদি না হয় তাহলে কি দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে, কোনো প্রতিক্রিয়া হবে, এই অংশটুকু দর্শক খেয়াল করবেন। তিনি কিন্তু স্পষ্টভাবে এটা নিয়ে কোনো উত্তর দেননি, কিন্তু তার যে বার্তাটি তিনি দেওয়ার চেষ্টা করেছেন সেটা একেবারে পরিষ্কার। তিনি বলেছেন, আমরা এখনও সরকারের সঙ্গে এয়ারবাস নিয়ে আলোচনা করছি। স্পষ্টভাবে সরকারের সঙ্গে আমরা এয়ারবাস নিয়ে আলোচনা করছি, এয়ারবাস সরকারের সঙ্গে আলোচনা করছে, আমরা দেখব পরে কি হয়। আমরা আশা করি এয়ারবাসকে গুরুত্ব সহকারে নেওয়া হবে, কারণ এটি ভালো প্রতিষ্ঠান। অর্থাৎ তারা দেখতে চাইছে যে সরকার শেষ পর্যন্ত এয়ারবাসের সঙ্গে তাদের আগে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারা যে বিষয়টি চাইছে সেটি সরকার গুরুত্ব সহকারে নেয় কিনা সেটির উপর ডিপেন্ড করবে এই সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের অ্যাজ ওয়েল অ্যাজ আদার ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের পারদটা কোন জায়গায় এসে দাঁড়াবে। এখন এমন একটি অবস্থা দাঁড়িয়ে আছে যে আমরা আমেরিকাকে কোলে তুলে নিয়ে, আমেরিকার কোলে উঠে বসে আমেরিকাকে কোলে তুলে নিয়েছে যে এখন আর তাকে আমরা কোল থেকে নামাতে পারছি না। কিন্তু এয়ারবাস নিয়ে ফ্রান্সের সঙ্গে আমাদের যে যতটা অগ্রগতি হয়েছিল সেটিকে আমরা কি করব। আবার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিতে ডিফেন্স পারচেজের ক্ষেত্রে আমেরিকাকে বাইপাস করে, কারণ ইতালির সঙ্গে তো আরেকটা চুক্তি হয়েছিল, অন্তর্বর্তী সরকার তো অনেকগুলো আলাপ আলোচনা চুক্তি এগিয়ে নিয়ে মানে মোটামুটি ইন্টেন্ট তারা সাইন করে ফেলেছিল, তাহলে সেইগুলোর কি হবে। এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যদি আমাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় তাহলে আমাদের ইকোনমিতে, আমাদের ইনভেস্টমেন্টে তার তো একটা প্রতিক্রিয়া হবেই। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর হিউজ নাম্বার অফ ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে, তাদের বিজনেস আছে, তাদের ডিফারেন্ট সহায়তা প্রকল্প আছে, তাদের ঋণ আছে। আবার ইউরোপের বেশ কতগুলো দেশে আমাদের ম্যান পাওয়ার যায়। ইউরোপিয়ান বাজারে আমাদের গার্মেন্টসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপোর্ট মার্কেট, তাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটিসের জন্য আমরা হা করে বসে আছি। এখন সেই বন্ধু রাষ্ট্রটিকে, সেই সরকারটিকে, সেই দেশগুলোকে আমরা যখন একটু উস্কে দিয়েছি, ক্ষুব্ধ করে দিয়েছি, যারা এখন বলছে যে তোমাদের সঙ্গে তোমরা আমাদেরকে ভালো ব্যবহার করছো না, আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড দিচ্ছ না, আমাদের সঙ্গে সমান আচরণ করছো না, এবং যে আলোচনাটা চলছে তার উপর নির্ভর করবে আসলে তোমাদের সঙ্গে আমরা কেমন ব্যবসা করব কি করব না, সেটি কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। বিএনপি সরকার এই বিষয়টিকে কিভাবে নেবে, ফ্রান্সকে তারা কিভাবে ঠান্ডা করবে বা তাদের সঙ্গে কিভাবে সম্পর্কের উন্নয়ন ঘটাবে কিংবা অবনতি ঠেকাবে, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে তারেক রহমানের নতুন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হবার আগেই আমাদের কোনো বিদেশি বন্ধু রাষ্ট্র প্রচ্ছন্নভাবে হলেও তাদের অসন্তোষের কথা প্রকাশ করলেন, একটা প্রচ্ছন্ন হুমকি আমাদেরকে দিলেন। এখন সেই হুমকি সামনে কোন দিকে গড়াবে, আরও প্রত্যক্ষ হবে কিনা সেটি সময় বলে দেবে।